দেশ জুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সাগর পাড়ে জনসমুদ্র, সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল, বাবা মার হাত ধরে চিড়িয়াখানায় ছোট্ট সোনামণিরা। দলকে সংগঠিত করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে বিএনপি। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বললেন, সবার মতের ঐক্যের ভিত্তিতে হবে আগামী জাতীয় নির্বাচন। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আর দাঁড়াতে দেয়া হবে না, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের হুঁশিয়ারি। গুম হওয়াদের সন্ধান চায় স্বজনরা। এবং ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে এবার উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠালো বাংলাদেশ। সঙ্গে গেল আরও 15 টন ত্রাণ। যে কোনো দেশের বিপদে পাশে থাকার প্রত্যয় সশস্ত্র বাহিনীর। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের ঢল নেমেছে বিনোদন কেন্দ্রগুলোতে, পরিণত হয়েছে উৎসবের রাজ্যে। নেচে গেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন হাজার হাজার মানুষ। হই হুল্লোড়ে মাতোয়ারা বাঁধহীন উচ্ছ্বাস বলে দিচ্ছে ঈদ আনন্দে হারিয়ে যেতে নেই কোনো মানা। কংক্রিটের নগরীর যান্ত্রিক ব্যস্ততা ছেড়ে সিলেটের ভোলাগঞ্জে উপচে পড়া ভিড় হাজারো দর্শনার্থীর। পাহাড়ি দিগন্ত আর এর বুক চিরে বয়ে চলা স্বচ্ছ পানিতে এবারের ঈদ উদযাপন ভিন্ন এক আবহ সৃষ্টি করে। প্রকৃতির শীতল পরশ পেতে কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কারো সঙ্গী বন্ধু বান্ধব। অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রিয় মুহূর্তকে ফ্রেমবন্দি করেন অনেকে। এখানে এসে খুবই আনন্দিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, আমাদের পরিবেশটা খুব ভালো লেগেছে এবং সাদা পাথরগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে। উৎসবের ছোঁয়া লেগেছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারেও। দর্শনার্থীদের পদচারণায় মুখর ঐতিহাসিক দর্শনীয় স্থানটি। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে মুগ্ধ পর্যটকরা। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে বাবা মার হাত ধরে জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে ছোট্ট সোনামণিদের। ঈদের দ্বিতীয় দিনে সেখানে ভিড় করেন লাখো দর্শনার্থী। এছাড়া পরিবারকে সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেন নগরবাসী। দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান, হাতির ঝিল। মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সকাল 9টায় খুলে দেওয়া হয় জাতীয় চিড়িয়াখানার প্রবেশদ্বার। এরপর থেকেই ছোট্ট সোনামণিদের সঙ্গে সঙ্গে বড়দের পদচারণাতেও মুখর হয়ে ওঠে অঙ্গন। ভালো লেগেছে হচ্ছে বাঘটা দেখতে একটু সুন্দর ছিল। হাতে আমার ভালো লাগে। বাচ্চাদের মাঝে আসলে নিজেকেও বাচ্চা বাচ্চা মনে হয়, ঈদের আনন্দটা আরো বেশি মনে হয়। ঢাকার মধ্যে খুব ভালো জায়গা এবং কি বিভিন্ন পশু পাখি দেখে খুব খুশি। ঈদ উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানও জমজমাট হয়ে ওঠে দর্শনার্থীদের ভিড়ে। পরিবারের ছোট্ট সদস্যটিকে নিয়ে অনেকেই এসেছেন ঈদ আনন্দ উপভোগ করতে। বাবা মার সাথে ঘুরতে এসে ভালো লাগছে। আমি আইবল চকলেট কিনেছি আর একটা হ্যালো কিটি বেলুন কিনেছি। গ্রামের বাড়িতে প্রতিবার ঈদ করে, এবার ঢাকা শহরে ঈদ করলাম, যে কি অনুভবটা। এদিন সন্ধ্যার পরেও বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেন নগরবাসী। হাতির ঝিলে লেকের ধারের বিভিন্ন স্পটে আনন্দময় সময় কাটান অনেকেই। পরিবারের সাথে আসা অনেকটাই ভালো লাগছে। ভালো লাগতেছে, এই জন্য নিয়ে আসছি। ঈদকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিনোদনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দিকে কড়া নজর আয়োজকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নীরবতা ভেঙেছে সাগর পাড়ে। ঈদের ছুটিতে এখন লোকে লোকারণ্য কক্সবাজার। সৈকতের শহর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তপ্ত রোদ, এর পরনে কোনো ক্লান্তি। সাগর পাড়ে হাজার হাজার মানুষ, সবাই মাতোয়ারা নোনা জলে। ঈদের ছুটিতে আবারও ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। তীব্র ঢেউয়ের সঙ্গে মিতালি মেতে উঠেছেন পর্যটকরা। টিউব নিয়ে গা ভাসিয়ে প্রশান্তি নিচ্ছেন তারা। সেলফি কিংবা ফটো ফ্রেমে স্মৃতিটুকু বন্দি করে রাখছেন অনেকেই। ঈদের খুশিতে আসলাম, আর যেহেতু ছুটি আছে সেজন্য আসলাম সময় কাটাতে ফ্যামিলিকে নিয়ে। আনন্দের মধ্যে গরমটা আসলে কিছুই না, আমরা অনেক এনজয় করতেছি, উপভোগ করতেছি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসছে এখানে। আরেকটু ভিড়টা কম হলে ভালো লাগতো, প্রচন্ড গরম রয়েছে ভিড়, বাট তাও প্রচন্ড এনজয় করতেছি।
সৈকতে 6টি পয়েন্ট এখন লোকে লোকারণ্য। লম্বা ছুটি বা বিশেষ দিনে ভ্রমণ পিপাসুদের বরাবরই পছন্দের জায়গা এই সাগর পাড়। ঈদের ছুটি মানে কক্সবাজার। সমুদ্র মানুষকে বারবার টানে তার কাছে আসার জন্য। পর্যটকদের সমুদ্র স্নানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে লাইফগার্ড সংস্থা। চলছে সচেতনতামূলক মাইকিংও। পানিতে যারা গোসল করবে তারা অবশ্যই খেয়াল রাখবে কোন জায়গাতে লাইফগার্ড আছে, যেখানে লাইফগার্ড সার্ভিস থাকবে ওখানে যেন তারা গোসল করে। অবশ্যই যে লাইফগার্ড সার্ভিসের জায়গায় যদি গোসল করে অবশ্যই তারা নিরাপদ থাকবে। ঈদের টানা ছুটিতে কক্সবাজারে 5 থেকে 7 লাখ পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দলকে সংগঠিত করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে বিএনপি। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বললেন, ঐক্যমতের ভিত্তিতে হবে আগামী জাতীয় নির্বাচন। এদিন চট্টগ্রামের দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার জন্য অপেক্ষা করছে মানুষ। ঈদের ছুটিতে নিজ এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে সময় কাটাচ্ছেন অধিকাংশ রাজনীতিবিদ। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনার পর সংস্কারের সনদে স্বাক্ষর করবে দলগুলো। সবার ঐক্যমতের ভিত্তিতেই হবে আগামী জাতীয় নির্বাচন। কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। এদিন সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষা করছে নেতাকর্মীরা। একটা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে, যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। জনগণ সকল নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিচ্ছে অলরেডি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। নির্বাচনের জন্য সকলে অপেক্ষা করছে। তাদের সে আকাঙ্ক্ষিত দিন কবে আসবে, কবে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। বাংলাদেশে আর কেউ বা কোনো শক্তি যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন বিএনপির এই নেতা। আফজাল হোসেন, সময় সংবাদ। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, মিথ্যা তথ্য দিয়ে হাসিনা সরকার তাকে যুদ্ধাপরাধী বানাতে চেয়েছিল। এ কাজে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ব্যবহারের অপচেষ্টা করেছিল বলেও জানান তিনি। বলেন, ষড়যন্ত্রে হাসিনা সরকার ব্যর্থ হয়েছে। দেশে মানবিক আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলেও জানান জামায়াত আমির। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারে কুলাউড়ায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারা বহু মানুষকে ফুসলিয়েছে। সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে পারবো না, মিথ্যা সাক্ষীও দিতে পারবো না। আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল। তারা বলেছে ওনাকে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে দেখি নাই, আমাদের লোক হত্যা করার কোনো প্রশ্নই উঠে না। এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে, যেটা 23 মাইল দূরে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ব্যক্ত করে দিয়েছেন। গুম খুন শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার বিকেলে শাহিনবাগে বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বাড়িতে গুম হওয়া পরিবারগুলোর স্বজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের অনেককে গুম করে ভারতে পাচার করে দেওয়া হয়। সেই ভারত থেকে এখন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এর বাইরেও আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আর কখনো দাঁড়াতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, গুমের রাজনীতি যেন আর কেউ না করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। সরকারের উদ্যোগ চলমান আছে, সরকার হয়তো উদ্যোগ নিতে পারে, কিন্তু এটার সংখ্যা এত বেশি, অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায় না। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে
যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেককে এখানে ওরা এখানেই ছিল না, ওরা আসলে কেউ কেউ ভারতের কারাগারে ছিল। আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তথ্য নিয়েছি, ওখানে কারাগারে অনেকেই ছিলেন যে যারা ওখানে এখান থেকে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে ভারতে। ডাকসুর সভাপতি পদে উপাচার্যের পরিবর্তে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। ছাত্র সংগঠনগুলোর এমন প্রস্তাব দিলেও সংশোধিত গঠনতন্ত্রে উপাচার্যকেই ডাকসুর সভাপতি রাখা হয়েছে। তবে এখন থেকে সিদ্ধান্ত বাস্তবায়নে উপাচার্যকে নিতে হবে সিন্ডিকেটের অনুমোদন। এই সংশোধনকে ইতিবাচক দাবি করে দ্রুত নির্বাচনের দাবি ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের। আর এই সংস্কারে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না দাবি করে ছাত্রদল বলছে এখনই নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। শাকির আহমেদের রিপোর্ট। 2019 সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু অকার্যকর থাকায় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উপেক্ষিত শিক্ষার্থীদের স্বার্থ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে সাধারণ শিক্ষার্থী ও ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের পক্ষ থেকে নির্বাচনের দাবি উঠেছে। এ লক্ষ্যে ছাত্র সংগঠনের কাছ থেকে প্রস্তাবনা নিয়ে গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভাপতি পদে উপাচার্যের পরিবর্তে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি রাখার প্রস্তাব দিয়েছিল বেশিরভাগ ছাত্র সংগঠন। সে দাবির প্রতিফলন হয়নি সংশোধিত খসড়া গঠনতন্ত্রে। সভাপতি মোটামুটি একক ছিল ভেঙে দেওয়ার ডাকসু ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা এই ক্ষমতাটা সভাপতি থাকার প্রয়োজন আছে, কিন্তু আমরা মনে করছি একচ্ছত্র থাকা উচিত না। সেই জন্য আমরা ওখানে করেছি ওনার এই কর্তৃত্বের সিন্ডিকেটের সুপারিশ ছাড়া এটা করতে পারবেন না, সেইটা আমরা রেখেছি। দাবি পুরোপুরি পূরণ না হলেও উপাচার্যের ক্ষমতায় ভারসাম্য আনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির। অ্যাটলিস্ট আমাদের যে সংস্কার প্রস্তাবনা ডাকসুর দিকে আমরা এক পদক্ষেপ এগিয়েছি, এটাকে আমি পজিটিভলি দেখি এবং এটাকে আমি সাধুবাদ জানাই। ডাকসু নির্বাচন বাস্তবায়ন করার জন্য অবশ্যই আনুষ্ঠানিক ডেডলাইন প্রয়োজন। তবে গঠনতন্ত্রের এই সংস্কারে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না বলে মনে করে জাতীয়তাবাদী ছাত্রদল। এই সংস্কারের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিপূর্ণ যে প্রতিনিধিত্ব সেটি নিশ্চিত হয় না। ডাকসু নির্বাচন খুবই সেন্সিটিভ একটা বিষয় এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশে যে কোনো ধরনের ষড়যন্ত্র কিন্তু হতে পারে আমরা মনে করি। এখন এই পরিবেশটা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এপ্রিলের মধ্যেই গঠনতন্ত্র ও আচরণবিধি সিন্ডিকেটে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এরপর প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচনের পথে অগ্রসর হতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশন নিয়োগ হবে, নির্বাচন কমিশনার তার শিডিউল ঘোষণা করবেন, তার আগে হয়তো ভোটার তালিকার জন্য হলগুলোতে বলবেন। অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সহ সব চ্যালেঞ্জ থেকে উত্তরণের আশা কর্তৃপক্ষের। কিভাবে আমরা পরিবেশটাকে আরো ঠিক করতে পারি তাদের মতামতটা আমরা নিব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৫৫ সদস্যের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী 2টি দল মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের বিমান ঘাঁটি কুর্বিটলা থেকে দল দুটি রওনা করে। একই সঙ্গে পাঠানো হয়েছে আরও 15 টন ত্রাণ সামগ্রী। সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও প্ল্যানিং পরিদপ্তর জানিয়েছে 2টি দলই 15 দিনের জন্য যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় অবস্থানের সময় বাড়ানো হতে পারে। গত 28 মার্চ 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে এই দুর্যোগে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2000। এমন ভয়াবহ দুর্যোগে মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে 16.5 টন ত্রাণ পাঠানো হয়। এবার মিয়ানমারে পাঠানো হলো 34 সদস্যের উদ্ধারকারী ও 21 সদস্যের চিকিৎসা সহায়তাকারী 2টি দল। একই সঙ্গে পাঠানো হয়েছে আরও 15 টন ত্রাণ সামগ্রী। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি থেকে সেনাবাহিনী ও বিমান বাহিনীর 3টি বিমানে উদ্ধারকারী দল ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়। আমরা এখন পর্যন্ত যে অ্যাসেসমেন্ট গ্রাউন্ড থেকে পেয়েছি, আমাদের যে উদ্ধারকারী এবং চিকিৎসক দল যাচ্ছে এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা। যদি আরও প্রয়োজন হয় আমাদের ওখানে আমাদের দূতাবাস রয়েছে, আমাদের ওখানে ডিফেন্স অ্যাটাচে উনি আমাদের দলের সাথে থাকবেন। যদি আমাদের প্রয়োজন হয় আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি। পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে জানিয়ে প্রয়োজন হলে আবারও পাঠানো হবে বলে জানিয়েছে সশস্ত্র বাহিনী। নৌবাহিনীর একটা জাহাজ যেতে পারে,
যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্যারি করে তাহলে এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কাছে যে ত্রাণ সামগ্রী এখন আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে, আজও যেটা আমরা প্রেরণ করতে পারছি না সেটা হয়তো আমরা প্রেরণ করতে পারবো। যে কোনো দেশের বিপদে পাশে থাকতে সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত আছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে যখন উঁকি দিচ্ছে শঙ্কার কালো মেঘ, তখন চীনের পাশে থাকার প্রতিশ্রুতি খুলেছে সম্ভাবনার দুয়ার। প্রধান উপদেষ্টার সফরে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে প্রায় 30টি চীনা কোম্পানি। শুধু তাই নয়, চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়াও বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মংলা বন্দরের আধুনিকায়নে ঋণ এবং অনুদান মিলিয়ে আরও $1 বিলিয়ন বেশি পাচ্ছে ঢাকা। এমন ইতিবাচক মনোভাব বাংলাদেশকে উৎপাদনের হাবে পরিণত করতে ভূমিকা রাখবে বলে আশা বিশ্লেষকদের। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের যাত্রায় দরকার ব্যাপক বিদেশি বিনিয়োগ, অথচ গত কয়েক অর্থ বছরে প্রাপ্তির হিসেবটা নামমাত্র। সবশেষ চলতি অর্থ বছরে দুই প্রান্তিক মিলিয়ে বিদেশি বিনিয়োগের পরিমাণ মাত্র $21 কোটি। এমন বাস্তবতায় চীন সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শীর্ষ চীনা কোম্পানির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি। বাংলাদেশ ব্যবসার জন্য কতটা উন্মুক্ত তা তুলে ধরা হয় এই বৈঠকে। আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রেস সচিব জানান, বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বিনিয়োগের সহায়ক পরিবেশ এটি যদি একটা বার্তা দেয়া যেতে বাইরে তাহলে দেখা যাবে চীনের বাইরেও কিন্তু জাপান আছে বা অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে তারাও কিন্তু বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। দেশীয় উদ্যোক্তারা বলছেন, চীনা বিনিয়োগে দ্রুতই বাড়বে কর্মসংস্থান, তবে অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে তা জানতে সময় লাগবে। ব্যাপারটা যদি এরকম হয় যে 100% র মেটেরিয়াল বাইরে থেকে আসছে, বাংলাদেশের প্রসেসড হচ্ছে এবং এটা আবার বাইরে চলে যাচ্ছে এবং ট্যাক্স ওয়েভারের কারণে আসলে ট্যাক্সও আয় হচ্ছে না, শুধুমাত্র তারা যখন মজুরি দিচ্ছেন কিংবা তাদের ম্যানেজমেন্টকে যখন স্যালারি দিচ্ছেন বাংলাদেশে, সেটার বাইরে আসলে খুব একটা তখন আমাদের ইকোনমি থাকে না। চীনা বিনিয়োগে বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানি বাজারে সহজে পৌঁছে দিতে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতেও ঋণ দিচ্ছে বেইজিং। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি, সেবা সংস্থার কাজে নেই কোনো সমন্বয়। বছরের বেশিরভাগ সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। নগর পরিকল্পনাবিদ বলছেন, ভিন্ন ভিন্ন টেন্ডার থেকে অর্থ আত্মসাৎ করতেই সমন্বয় নেই কাজে। সেলিম আহমেদের ক্যামেরায় শাবাব ওয়াসির রিপোর্ট। সড়কের এই রুগ্ন দশা রাজধানীর 4টি পৃথক আবাসিক এলাকার। যানবাহন চলাচল তো দূরের কথা, রাস্তা দিয়ে হাঁটাও কঠিন। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। বছর জুড়ে চলা খোরাখুরিতে ভোগান্তির শেষ নেই নগরবাসীর। একটা রোগী যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে যে হসপিটালে যাব, সেটা যাওয়ারও তৌফিক নাই। বৃষ্টিরই তো মনে হয় যে কতবার স্লিপ খেয়ে পড়া লাগে, আর কোনো আজকে ধরছে রাস্তা। এই জনদুর্ভোগের যেন কোনো শেষ নেই। রাজধানীবাসীর অভিযোগ, ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে একই বছরে একই রাস্তায় কাজ করা হচ্ছে বহুবার। তাই বছর জুড়েই ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। আজকে কেটে আবার বালু দিতেছে, পরের দিন বলতে ডেস্কো এসে বলতেছে আমাদের গ্যাসের সমস্যা, আবার রাস্তা কাটতেছে ডেস্কো। 4বার কন্ট্রাক্টর পরিবর্তন হয়েছে, 3বার টেন্ডার পাস হয়েছে, টাকা সব লুটপাট হয়ে গেছে। সমন্বয়হীন খোরাখুরি বন্ধে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই ইউটিলিটি সার্ভিসগুলি সিটি কর্পোরেশনের অধীনে অথবা পৌরসভা যেগুলি স্থানীয় সরকার তাদের অধীনে দিয়ে তাদের আলাদা উইং থাকতে পারে, কিন্তু একটা সমন্বিত পরিকল্পনা করে যাতে আমরা বড় কাজগুলি সব ঠিকঠাক মতো করতে পারি সেটা নিশ্চিত করতে পারি। নগর পরিকল্পনাবিদ বলছেন, ভিন্ন ভিন্ন টেন্ডার থেকে অর্থ আত্মসাৎ করতেই কাজে সমন্বয় নেই। প্রকল্প ভিত্তিক যে এক ধরনের স্ক্যাভেঞ্জিং করে, অর্থাৎ ওর থেকে যে তারা অসৎ উপায়ে টাকা অর্জন করে, প্রকল্পের একটা সার্টেন পার্সেন্টেজ সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তারা এই প্রকল্পের একীভূতকরণের ফলে প্রকল্পের খরচ কমে যাওয়া কোনোভাবেই পছন্দ করে না। সড়ককে না কেটে শুধু এই স্মার্ট ডাক্টের ঢাকনা খুলে পুরো কার্যক্রম করা সম্ভব। নতুন রাজনৈতিক প্রেক্ষাপট সড়ক সংস্কারের পরিকল্পনায় পরিবর্তন আনার সুবর্ণ সুযোগ বলেও মনে করেন এই পরিকল্পনাবিদ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনও বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেকে। যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট।
ঈদের পরদিনও মহাখালী বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ। ঢাকার আশপাশের জেলার রুটগুলোতেই বেশি ভিড়। এছাড়া পরিবার নিয়ে বেড়াতে বের হয়েছেন অনেকে। যাত্রীরা জানান, ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়ি যাননি তারা, যদিও সেই দুর্ভোগ এখনো রয়েই গেছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। রাস্তা ফাঁকা থাকে, ম্যাক্সিমাম মানুষজনই তো ঈদের আগেই চলে যায়, তো এই কারণে আর কি, এই কারণেই আসে আর কি ঈদের পর দিনই। প্রচুর যাত্রী, সেই তুলনায় গাড়ি খুবই কম। আমাদের হয়তো 2.5 ঘন্টার যাত্রা ময়মনসিংহে, কিন্তু কতক্ষণ লাগবে টিকিট করা সহ আল্লাহ মাবুদ জানে। সিট পাচ্ছি না, কোনো গাড়ি আমাকে উঠাচ্ছে না, এবং যে লাইন, আমি লাইনে দেখলাম 2 ঘন্টা লাগবে টিকিট পাইতে। এখন দেখি ঈদের আগে গেলেই ভালো হতো, ঈদের পরের থেকে আজকের বেশি গ্যাঞ্জাম। একই চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশনেও। আন্তনগর ট্রেনে যাত্রা স্বাভাবিক থাকলেও কমিউটার ট্রেনের টিকিট হয়ে ওঠে সোনার হরিণ। তাই স্বল্প দূরত্বের অনেক যাত্রীকে বাড়তি টাকা গুনে যেতে হচ্ছে আন্তনগর ট্রেনে। এখানেও মিলছে না কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট। 2টার বেশি সিট দিচ্ছে না। অনেক জায়গায় সিট থাকলেও আমার সাথের লোক অনেকে সিট পাইতেছে না। সিট কেন থাকবে না? কারণ আমরা তো দাঁড়াইছি 200-300, একটা গাড়িতে তো লোক যাইলো 1500 লোক। খুলনাতে টিকিট আছে, কিন্তু রাজবাড়ী, খোকসা, কুষ্টিয়াতে টিকিট নাই। আমরা যাচ্ছি সিরাজগঞ্জ, সদরনন্দপুর, আমাদের টিকিট কিনতে বাধ্য করা হইতেছে এলাকা চাঁপাইনবাবগঞ্জের টিকিট। ঈদের পরে বাড়ি যাচ্ছি, এরপরও সিট ছাড়ার টিকিট, মানে একটা আফসোসের একটা বিষয়। ছোট ছোট বাস চালিয়ে কতক্ষণ দাঁড়াইতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরদিন পর্যাপ্ত ট্রেনের শিডিউল না থাকায় যাত্রী অনুযায়ী দেয়া যাচ্ছে না টিকিট। তবে রেলযাত্রা স্বাভাবিক হবে বুধবার থেকে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারেও। বন্দীরা পেয়েছেন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ, খেতে পেরেছেন বাড়ির রান্না করা খাবার। এর আগে বড় জামাতে ঈদের নামাজ আদায়ের পাশাপাশি করেছেন বিশেষ মোনাজাত। মা আর দাদির সঙ্গে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে 16 মাস বয়সী আয়ানা এসেছে কারাবন্দী বাবাকে দেখতে। ঈদ উল ফিতরে কারা কর্তৃপক্ষ সুযোগ দেয়ায় এমন অনেকেই এসেছেন বন্দী স্বজনের সঙ্গে দেখা করতে। সাথে এনেছেন বাড়িতে রান্না করা খাবারও। মঙ্গলবার সকাল থেকেই স্বজনদের আনাগোনায় পূর্ণ কেরানীগঞ্জ কারাগারের 2টি সাক্ষাৎ ভবন। বন্দী জীবনের মধ্যেও তারা ভাগাভাগি করে নিচ্ছেন ঈদ আনন্দ। ভালো অনুভব করতে পারতেছি, যাতে আমাদের হাতের রান্না করা ঘরের খাবারটা আমরা মন মতন দিতে পারতেছি, খাবার দিতে পারছি, এটা একটা শান্তি আছে। অনেক খারাপ লাগতেছে, কারণ বাবাকে অনেকদিন দেখি না, তো প্রায় 8 মাস হয়ে গেছে বাবা ভিতরে। এর বাইরে ঈদের 3 দিনই কারাবন্দীদের জন্য নানা আয়োজনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। নামাজ আদায়ের পাশাপাশি ছিল বিশেষ মোনাজাত। ঈদের দিন আমাদের ঈদের জামাত হয়েছে বন্দীদের নিয়ে সেল এলাকায়, ডিভিশনে এবং সাধারণ বন্দীদের পৃথক পৃথক জামাত হয়েছে। সরকারি বরাদ্দ মোতাবেক ওদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে। বন্দীরা সকালে পেয়েছে পায়েস মুড়ি, দুপুরের খাবারের মধ্যে ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, যারা গরু খাবে না খাসি। জেল সুপার জানালেন, কারাবিধি অনুযায়ী প্রায় 8000 বন্দীকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন, যাদের মধ্যে আছেন ডিভিশনপ্রাপ্ত বন্দীরাও। এদিকে সাক্ষাৎ চলাকালে ঘটে অপ্রীতিকর ঘটনা। দেখা যায় কারাবন্দীকে মাদক সরবরাহের চেষ্টার চিত্র। সুযোগের অপব্যবহার করে বেআইনি কাজ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। এক সময় যে ঈদ কাটতো পরিবার পরিজনদের সাথে মা অথবা স্ত্রীর হাতের রান্না খেয়ে, সে ঈদ এখন কাটছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে। বলছি এখানকার কারাবন্দীদের কথা। কারাবন্দীদের সেই শূন্যতা পূরণে অন্যান্য ঈদের মতো এবারও কারা কর্তৃপক্ষ রেখেছেন নানা আয়োজন। চেষ্টা করেছেন কারাবন্দীদের ঈদকে যথাসাধ্য রাঙিয়ে তোলার। আতাউর কাউসার, সময় সংবাদ, কেরানীগঞ্জ। ঈদ আনন্দ ম্লান সাতক্ষীরাবাসীর। বেড়িবাঁধ ভেঙে পানিতে ডুবে আছে গ্রামের পর গ্রাম। এছাড়া নতুন করে প্লাবিত হয়েছে আরও 5টি। এরই মধ্যে 3 শতাধিক মাছের ঘের ভেসে গেছে। বাসিন্দারা বলছেন, বাঁধ মেরামত না হলে আরও 20টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভেঙেছে বেড়িবাঁধ, হুহু করে পানি ঢুকছে জনপদে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামে সোমবার সকালে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের 150 ফুট অংশ জোয়ারের পানির চাপে ভেঙে যায়। প্রথম দিন 9টি গ্রাম ও দ্বিতীয় দিনে নতুন করে 5টি গ্রাম প্লাবিত হয়। 2 দিনের মধ্যে বাঁধ সংস্কার না করলে আশেপাশের 2টি ইউনিয়নের 15 থেকে 20টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা। এরই মধ্যে 3 শতাধিক মাছের ঘের ভেসে গেছে, ডুবে গেছে শত শত একর ফসলি জমি। বাড়িঘরে পানি প্রবেশ করায় বেড়েছে ভোগান্তি। আমাদের গাছপালা
বাড়ি ঘর সব ডুবে রয়েছে পানির মধ্যে। আমাদের বাড়ির উঠোনে হাঁটু সমান পানি। বহু লোকজন এখানে বাঁধ দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেই বাঁধটা দেওয়ার পরে আবার বাঁধটা ছুটে চলে গেছে। এখানে হাজার হাজার বিঘা মৎস্য চাষীদের এবং ধান চাষীদের ক্ষয়ক্ষতি হয়েছে। এই বাঁধটা আমরা রিংটা কমপ্লিট করেছিলাম, কিন্তু এখন জোয়ারের পানিতে ভেসে গেল। আমাদের এখানে দরকার পর্যাপ্ত বলগেট, কিন্তু আমরা রাতারাতি আমরা ইনশাল্লাহ 6টা-7টা বলগেট কাছে পেয়ে যাব। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল। এ সময় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে জিআই টিউব দিয়ে পানি প্রবাহ বন্ধ করার কথা জানান নির্বাহী প্রকৌশলী। আমরা চেষ্টা করতেছি যে ভেতর দিক দিয়ে পানি যাতে না ঢুকতে পারে প্রকল্প এলাকায়, আমরা জিও টিউব দিয়ে বেড়িবাঁধ করে দিচ্ছি এবং আমরা মাটি দিয়ে পার্মানেন্ট বাঁধও করে দিব। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, সেনাবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। সময় সংবাদ, সাতক্ষীরা। দুবাইতে বাংলাদেশ মিশনে ভিন্নধর্মী ঈদ উদযাপন করলেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দ্বিতীয় দিনে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে তার বাসভবনে এই আয়োজন করা হয়। শিবলি আল সাদিকের রিপোর্ট। দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান প্রবাসীদের নিয়ে এবার এক ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন কূটনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ সহ সাধারণ প্রবাসীরা। এই ধরনের সুযোগ আমরা বারে বারে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের মাধ্যমে সেই সুযোগগুলো নেব। স্থানীয় সময় সন্ধ্যা 7টায় আয়োজনে হাজির হন অতিথিরা। পরস্পরের প্রতি কুশল বিনিময় শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। একটা সুনাগরিকের পরিচয় দিক হোস্ট গভর্নমেন্টের কাছে, স্থানীয় মানুষের কাছে, যাতে করে বাংলাদেশ জাতি আমরা মাথা উঁচু করে বলতে পারি যে আমি একজন বাংলাদেশি। আমরা সবাই ফ্যামিলি নিয়ে এখানে আসছি, অনেক সুন্দর মনোরম পরিবেশে আমাদের ঈদ উদযাপন করতেছি আমাদের কনসাল জেনারেলের বাসায়। ঈদ উল ফিতরে আমিরাতের বাংলাদেশ মিশনগুলো এই ধরনের ওপেন হাউস অনুষ্ঠান আয়োজন করে থাকে। এতে আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত হয়ে কূটনীতিকদের সাথে ঈদ উদযাপনে শামিল হন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। যৌথ উদ্যোগে ঈদ হাভেরু বা জমকালো ঈদের বিকেল নামের উৎসবের আয়োজন করেছে মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী ও হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশন। ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত এই উৎসবে যোগদান করেছে প্রবাসী বাংলাদেশি সহ মালদ্বীপে অবস্থানরত নানা দেশের মানুষ। উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জৌ। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের স্থায়িত্ব সময়ের মাপে ছোট হলেও এর আয়োজনে বা প্রয়োজনে চাহিদা ব্যাপকতর। ঈদ উল ফিতরকে সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচনা করেন মালদ্বীপের মুসলমানরা। এই সময়ে দেশটিতে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে চলে জাতীয় পর্যায়ে ঈদ উল ফিতরের রঙিন সব আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে দেশটির রিপাবলিক স্কয়ার, ইসলামিক সেন্টার ও হুলহুমালের সেন্ট্রাল পার্ক সহ বিভিন্ন স্থানে ঈদ হাবেরু বা ঈদের রঙিন বিকেলের আয়োজন করা হয়েছে। দেশটির জাতীয় প্রতিরক্ষা বাহিনী ও হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগে চমৎকার এই আয়োজন করা হয়। তবে এর মধ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে দেশজুড়ে রঙিন রাস্তাঘাট, ড্রোন শো ও ঐতিহ্যবাহী হাওয়ান সহ রাতের আকাশে প্রাণবন্ত রঙে আতশবাজির প্রদর্শন। এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষদের সঙ্গে অংশ নিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জৌ। এমন আয়োজনে মুগ্ধ হয়েছেন বাংলাদেশি পর্যটকরা। জমকালো এ উদযাপন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মালদ্বীপের লোকালরা আসলে মেইনলি মুসলিম, তো তাদের সাথে হচ্ছে ঈদ মোবারক মানে গ্রিটিংস হলো, সব মিলে আসলে ভালোই এক্সপিরিয়েন্স ছিল। ঈদ লাগে, কিন্তু বাংলাদেশের মতো না ঠিক তেমন। বাংলাদেশে আমাদের কাছের মানুষদের বাসায় যেতাম, এখন ওখানে যেতে পারি না, কিন্তু এখানে আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছে, এখন তাদের বাসায় যাওয়া হচ্ছে, দাওয়াতে যাওয়া হচ্ছে। ঈদটাকে শুধু একটা উৎসব হিসেবে নেয়নি, এটা উদযাপন যে কীভাবে করতে হয় সেটা এদের মাঝে সেই দৃষ্টান্ত রেখেছে। বাংলাদেশের মতো ঈদ উদযাপন একমাত্র বাংলাদেশই সম্ভব, অন্যান্য কান্ট্রিতে সেভাবে ঈদের আনন্দ সম্ভব না। প্রবাস জীবনের কর্মব্যস্ততার মাঝেও বাংলাদেশিরা খুঁজে নিয়েছেন একটু আনন্দ। দেশের পরিবার আর পরিজনের অভাব ভুলে জড়ো হয়েছেন মালদ্বীপ সরকারের আয়োজিত বিভিন্ন রঙিন ঈদ উদযাপনে। আর এমন আয়োজনে অংশ নিয়ে খুশি প্রবাসীরা। মালদ্বীপ সরকারের ধর্মীয় সম্প্রীতির কারণে দেশটি জুড়ে ঈদ বড় একটি উদযাপনে পরিণত হয়েছে। সময় সংবাদ, মালদ্বীপ।
2027 সালে নয়, 2026 সালে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। 1 বছর এগিয়ে আনা হয়েছে টাইগারদের অস্ট্রেলিয়া সফর। দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে শান্তদের। মূলত 2027 সালে টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষে অজিদের ব্যস্ততার কারণে এগিয়ে আনা হয়েছে বাংলাদেশের সঙ্গে তাদের সফর। ক্রিকেট বিশ্বে কুলীন সম্প্রদায় অস্ট্রেলিয়া। অন্য প্রায় সব দেশে সিরিজ খেলার আমন্ত্রণ পেলেও টাইগারদের খুব একটা সুযোগ মেলে না ক্যাঙ্গারুদের দেশে সফরের। এখন পর্যন্ত মাত্র একবারই দ্বিপাক্ষিক সিরিজে অজি ভূমিতে সফর করেছিল বাংলাদেশ, সেটাও 2003 সালে। সবশেষ এফটিপিতে বাংলাদেশের সুযোগ তৈরি হয়েছে আরও একবার অস্ট্রেলিয়া সফরের। গেল এফটিপি অনুযায়ী 2027 সালে অজি ভূমিতে সফরের তারিখ নির্ধারণ করা হয়েছিল, তবে সেই সূচিও পরিবর্তন আসতে যাচ্ছে না, বাতিল করা হচ্ছে না, বরং এগিয়ে আনা হচ্ছে সেই সফর। 2027 সালের পরিবর্তে 2026 সালে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে কোন কোন ফরম্যাটে সিরিজ হবে তা এখনও নির্ধারিত হয়নি। তার আগেই পরিবর্তন হয়েছে সিরিজের সূচিতে। মূলত অজিদের সুবিধার জন্যই এই পরিবর্তন এনেছে স্বাগতিকরা। 2027 সাল ব্যস্ততার মধ্য দিয়ে পার করবে অজিরা। তাছাড়া 2027 সালে টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি। ঐতিহাসিক দিবস উপলক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচ ঘটা করেই আয়োজন করবে অজিরা, যার জন্য এগিয়ে আনা হয়েছে বাংলাদেশের সফরকে। 2026 সালের আগস্ট মাসে অনুষ্ঠিত হবে সিরিজটি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে। এর আগে 2003 সালে এখানেই সিরিজ খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এরপর থেকে সেই মাঠে আর খেলা অনুষ্ঠিত হয়নি। তবে দীর্ঘদিন পর আবারও ক্রিকেট ফিরতে যাচ্ছে নর্দার্ন টেরিটরিতে, যে খবরের পর স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তবে বাংলাদেশের আগে এখানে ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে অজিদের গ্রীষ্মকালীন মৌসুম। তবে টাইগাররা আক্ষেপ করতে পারেন অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্টেডিয়ামগুলোতে ম্যাচ না দেয়ায়। দ্বিপাক্ষিক সিরিজে কখনো সিডনি ক্রিকেট গ্রাউন্ড কিংবা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলার সুযোগ হয়নি। বাংলাদেশের সঙ্গে সফর আসলে বিভিন্ন সময় টাল বাহানা করতে দেখা গেছে অজিদের। বহুবার বাংলাদেশ সফর পিছিয়েছিল তারা, তবে এবার তাদের মাটিতে সফর এগিয়ে এনে কিছুটা আগ্রহই দেখাচ্ছে অস্ট্রেলিয়া। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। লিটন শান্তর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই জাতীয় দলের সাবেক ব্যাটিং পরামর্শক ডেভিড হেম্পের। এই দুই ব্যাটারকে দেশের অন্যতম সেরা মানেন তিনি। সময় খারাপ গেলেও খুব দ্রুতই সেরা ছন্দে ফিরবেন তারা, এমনটাই বিশ্বাস হেম্পের। ওয়ানডে বিশ্বকাপের জন্য নারী দলের সহকারী কোচের দায়িত্ব পাওয়া হেম্প ভারত বিশ্বকাপে টিকিট নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি করছেন টাইগার্সদের। দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে লিটনের ব্যাট পাচ্ছে না রানের দেখা। সবশেষ 7 ওয়ানডেতে স্পর্শ করতে পারেননি 2 অঙ্কের সংখ্যা। এলকেডি শেষ 6 টি-20তে 20 রানের গন্ডি পেরিয়েছেন একবারই। তারপরও ক্রিকেট পাড়ায় ফিসফাস, তিনিই নাকি পাচ্ছেন টি-20র দায়িত্ব। কারণটা শান্তর অধিনায়কত্ব থেকে সরে যাওয়া শর্টার ফরম্যাটের ক্যাপ্টেন্সিতে তার জায়গায় লিটনকে যোগ্য মনে করছেন অনেকে। শান্ত নিজেও আছেন অফ ফর্মে। সবশেষ বিপিএলে টাইগার কাপ্তান ঠিকঠাক সুযোগ পাননি একাদশে। টি-20 দলে তার প্রয়োজন নেই বলছেন সাবেকদের অনেকে। তবে জাতীয় দলের সাবেক কোচ ডেভিড হেম্প মনে করেন না সেটা। আমি মনে করি না তেমন বড় কোনো সমস্যা আছে। তাদের মূলত ধারাবাহিকতার অভাব। তবে কেন হচ্ছে না সে সমস্যা ঠিক করার অনেক চেষ্টা করছে। আমি বলবো তারা খুব ভালো ক্রিকেটার। আপনাদেরও মনে রাখতে হবে তারা খুবই ভালো। রান পেলে ঠিক হয়ে যাবে। কোহলির দিকে যদি তাকান, সেও কিন্তু দীর্ঘদিন রান করতে পারছিলেন না। একটা স্কোর করে এখন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করছে। এদিকে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ডেভিড হেম্পকে বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। পাকিস্তানে টাইগ্রেসদের কঠিন চ্যালেঞ্জের জন্য সর্বোচ্চ প্রস্তুত করছেন তিনি। আমরা বেশ কয়েকদিন ধরে একসাথে আছি। বেশ
কয়েকটি সেশন করেছি। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। আমি এর আগে পাকিস্তান নারী দলেরও কোচ ছিলাম, তাই সেখানের কন্ডিশন কেমন হতে পারে তার ধারণা দিয়েছি। ক্রিকেটারদের ওপর আমার আস্থা আছে। আশা করছি বিশ্বকাপের জন্য আমরা কোয়ালিফাই করতে পারবো। লাহোরে আগামী 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপের বাছাই পর্ব মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে 5 ও 7 এপ্রিল টাইগ্রেসদের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার আইপিএলের খবর। টানা দ্বিতীয় জয় তুলে নিল পাঞ্জাব কিংস। লখনৌ সুপার জায়ান্টসকে 8 উইকেটে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের দল। শুরুতে ব্যাট করে 171 রান করে লখনৌ, জবাবে 2 উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশ জুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সাগর পাড়ে জনসমুদ্র, সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল, বাবা মার হাত ধরে চিড়িয়াখানায় ছোট্ট সোনামণিরা। দলকে সংগঠিত করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে বিএনপি। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বললেন, সবার মতের ঐক্যের ভিত্তিতে হবে আগামী জাতীয় নির্বাচন। এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আর দাঁড়াতে দেয়া হবে না, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের হুঁশিয়ারি। গুম হওয়াদের সন্ধান চায় পরিবার। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।